নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। ঠাকুরের সন্তানদের স্মৃতিচারণ এবং পুরনো দিনের কথা প্রসঙ্গে মহারাজ মাঝে মাঝেই অনেক হাস্যরসে ভরপুর ঘটনা বলতেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজের ভাষায় সেই রকম একটি ঘটনা দিয়ে আজকে শুরু করব। মহাপুরুষ মহারাজ রসিকতাও খুব করতেন। একবার মঠে অনেকগুলি কম্বল এসেছে। মঠের ম্যানেজার প্রিয়দা স্বামী আত্মপ্রকাশানন্দ সেগুলি মহাপুরুষ মহারাজের কাছে নিয়ে গিয়েছেন দেখাচ্ছেন। মহারাজ দেখে খুশি হয়ে বলছেন, বেশ বেশ, সাধুদের এক একজনকে এক একখানা করে কম্বল দাও। তখন প্রিয়দা বললেন, না মহারাজ, এগুলো এসেছে গরিব দুঃখীকে দেবার জন্য। তখন মহাপুরুষ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, ও সাধুরা বুঝি বড়লোক? আরেকটি ঘটনা। একদিন আমরা কয়েকজন এক এক করে মহাপুরুষ মহারাজের ঘরে ঢুকছি। যেই ঢুকছে মহারাজ জিজ্ঞাসা করছেন, কে? অমনি সে বলছে, আমি অমুক মহারাজ। মহারাজ সঙ্গে সঙ্গে তার সুরে সুর মিলিয়ে বলছেন, ও তুমি অমুক মহারাজ। দ্বিতীয় ও তৃতীয় জনের ক্ষেত্রে মহারাজ একই রকম বললেন। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখন বলছেন, আমি ঢুকতেই মহারাজ যথারীতি জিজ্ঞাসা করলেন, কে? আমি কিন্তু উত্তর দিলাম, মহারাজ আমি অমুক। এবারে মহাপুরুষ মহারাজ আমার সঙ্গে সেভাবে বলতে না পেরে সকলকে বলছেন, দেখো ওর কি বুদ্ধি, ও আগে মহারাজ কথাটা বলে বলল আমি অমুক। মহাপুরুষ মহারাজ ছিলেন এমনই মজার মানুষ। একবার তাঁর মানে মহাপুরুষ মহারাজের জন্মদিনে একজন ছবি তুলতে এলে মহারাজ বলেছিলেন, নিরাকারের আবার ছবি? আরেকটি কৌতুকপূর্ণ ঘটনার কথা মনে পড়ছে। মঠে এসেছেন অখণ্ডানন্দাজি মানে গঙ্গাধর মহারাজ। মহাপুরুষ মহারাজ তাঁর সঙ্গে খুব ফষ্টি নষ্টি করতেন। অখণ্ডানন্দজিও ছিলেন খুব সরল। সারগাছিতে খুব কাজকর্ম করতেন। সেখানে লোকজনের ভীষণ অভাব, তাই সাধুকর্মী চেয়েছেন মঠ থেকে। মঠ থেকে কাউকেই পাঠানো কিন্তু হচ্ছে না। সেই জন্য খুব অভিমান করে ছেলে মানুষের মতো মহাপুরুষ মহারাজকে সে কথা জানিয়ে তিনি বললেন, বনে বাদারে পড়ে আছি, কাজের লোকজনও নেই, মঠে লোক চাইলেও লোক দেবে না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমি চুপ করে পাশে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ মহাপুরুষ মহারাজ আমাকে দেখিয়ে অখণ্ডানন্দজিকে বললেন, দেখো এই ছেলেটি খুব ভালো, একে তোমার ওখানে নেবে তো নিয়ে যাও। ভালো আর মন্দ একটা পেলেই হয়, কিন্তু ও তো কলকাতার ছেলে, রাতে লুচি খাওয়ার অভ্যেস। ওকে নিয়ে গেলে রাতে কিন্তু লুচি খাওয়াতে হবে, মহাপুরুষ মহারাজ বললেন। তখন অখণ্ডানন্দজি গজগজ করে মৃদু স্বর্গোক্তি করে বললেন, হ্যাঁ, নিজেরই ডাল ভাত খেয়ে কোনো রকমে রয়েছি, কাটছে, তা আবার রাতে লুচি খাওয়াতে হবে। একটু চটেছেন দেখে মহাপুরুষ মহারাজ রসিকতা করে আবার বলছেন, তাছাড়া ওর খুব শাস্ত্রচর্চা করারও আগ্রহ আছে বুঝলে, পড়তে শুনতে ও খুব ভালোবাসে। তোমার ওখানে নিলে একজন পণ্ডিত রেখে ওকে শাস্ত্রও পড়াতে হবে কিন্তু।
এবার অখণ্ডানন্দজি একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো গর্জে উঠে বললেন, দরকার নেই আমার সাধুকর্মীর। ওখানে কখন কোথায় থাকি, কি করি তারই ঠিক নেই, বলে কি না পণ্ডিত রেখে শাস্ত্র পড়াতে হবে। এ কথা বলে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে ঘর থেকে হন হন করে বেরিয়ে গেলেন। মহাপুরুষ মহারাজ দিব্যি হেসে বললেন, দেখলি গঙ্গাকে কেমন চটালাম। মহাপুরুষ মহারাজের অসাধারণ সংযম ছিল। তেল মশলা বর্জিত একটা বিস্বাদ ঝোল ছিল তাঁর অন্যতম প্রধান খাবার। তাঁর গুরুভাইরা সেটির নাম দিয়েছিলেন মহাপুরুষের ঝোল। বেলুড় মঠে তাঁকে সেটি তৃপ্তির সঙ্গে নিত্য খেতে দেখেছি। শুনেছি কাশীতে থাকতেও তিনি এই রকম ঝোলই খেতেন। তাই কাশীতে এর নাম কাশীর ব্রহ্মঝোল। এই ঝোলটি সম্পর্কে বেশ একটি পরিহাসপূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা কাশীতে প্রচলিত আছে। আমরা চন্দ্র স্বামী নির্ভরানন্দ মহারাজের কাছে সেটি শুনেছি। হাস্যরসে ভরপুর সে প্রসঙ্গ কত আশ্রমে রাতে প্রসাদ পাবার পর সাধু ব্রহ্মচারীদের আড্ডায়ও করা হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু গল্প শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।